আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই কারকিউমিন নামক যৌগটি পাওয়া যায় হলুদে। দুই সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছে? 2011। তিন হু দ্বারা নির্ধারিত বয়ঃসন্ধিকালের সময়সীমা 10 থেকে 19 বছর। চার প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? অগ্নাশয়। পাঁচ একটি ভাইরাস ঘটিত রোগের নাম হাম। ছয় কোন কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে দেখা যায় না? প্লাস্টিড। সাত কোনটি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? ইস্পাত তৈরি। আট একটি উভধর্মীয় অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড। নয় পরমাণুর আধানবিহীন কণাটা হলো নিউট্রন। দশ আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়? প্রতিফলন। 11 নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে বল যদি দ্বিগুণ হয় তাহলে ত্বরণ হবে। নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে বল যদি দ্বিগুণ হয় তাহলে ত্বরণও দ্বিগুণ হবে। দুইয়ের আইতে বলেছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? এসআইতে জি এর মান হচ্ছে 6.67 বাই 10⁻11 nm স্কয়ার বাই কেজি স্কয়ার। এটা এসআই পদ্ধতিতে জি এর মান। দুইতে বলেছে সোডিয়ামের এখানে পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা কত? ইলেকট্রন আর প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 23 - 11 = 12। তিনেতে দিয়েছে প্রাণীদেহে প্রয়োজনীয় তাপ ও শক্তি কোথা থেকে উৎপন্ন হয়? প্রাণীদেহে প্রয়োজনীয় তাপ ও শক্তি খাদ্য থেকে উৎপন্ন হয়। খাদ্যের অণুতে যে রাসায়নিক শক্তি কোষের মধ্যে ভেঙে গিয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া, বিপাক চলাচল এবং তাপ উৎপাদনের শক্তি যোগায়। চারেতে দিয়েছে সক্রিয় চারকোল কি? লিখবে যে জিঙ্ক ক্লোরাইড দ্রবণে সিক্ত নারকেল মালাকে বায়ুর অনুপস্থিতিতে আবদ্ধ পাত্রে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে যে কালো অবশেষ পাওয়া যায় তাকে সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার বলে। পাঁচে দিয়েছে কোন ধরনের প্লাস্টিডের দ্বারা গাছের ফুল ফলের বর্ণ নির্ধারিত হয়? ক্রোমোপ্লাস্টিড। ছয় ছত্রাকদের কোষপ্রাচীর দিয়ে গঠিত কাইটিন। সাতে বলেছে আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অ্যাড্রিনালিন। আটে বলেছে কেল্প কি? কেল্প হচ্ছে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। নয় লবঙ্গতে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থটা কি? ইউজিনল। দশে বলেছে সদ্বিম্ব কাকে বলে? লিখবে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে সদ্বিম্ব বলে। 11তে বলেছে অন্তর্ধৃতি কি? লিখবে কিছু ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে, একে বলা হয় অধিশোষণ। উত্তপ্ত করলেই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। ধাতব পৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলা হয়ে থাকে। তিনের আইতে বলেছে রোবেসিন কোথায় পাওয়া যায় আর এর কাজ কি? রোবেসিন হচ্ছে নয়নতারা গাছের মূলের একটি উপক্ষার, মূলে থাকা একটি উপক্ষার। এই যে নয়নতারা গাছের মূলে রোবেসিন থাকে। এটা কাজ হচ্ছে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা সৃষ্টি এই উপক্ষারটা দূর করতে সাহায্য করে। মস্তিষ্কের রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা সৃষ্টি হলে উপক্ষারটা দূর করতে সাহায্য করে। দুইতে বলেছে বন সংরক্ষণের দুইটি উপায় লেখো। বন সংরক্ষণ মানে বন কি করে বাঁচানো সম্ভব? এক হচ্ছে বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা, দুই হচ্ছে গাছ পোতা এবং নতুন নতুন বনাঞ্চল তৈরি করা। এছাড়া বলতে পারো যে বনে আগুন লাগার সম্ভাবনা কমানো এবং বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ করা। চার বনের পরিণত গাছ কাটা এবং সেই জায়গায় ওই একই প্রজাতির নতুন গাছের চারা লাগানো। পাঁচ হচ্ছে বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। তো এর মধ্যে যে কোনো দুটো লিখে দেবে। তিনেতে বলেছে আইসোটোপ এবং আইসোবারের মধ্যে পার্থক্য লেখো। তো এদের সংজ্ঞাগুলো থেকেই আমাদের তো পার্থক্যের সংখ্যা মেনশন করেনি, তো একটা দিলেই হবে। তো এদের সংজ্ঞাগুলোকেই পার্থক্যের আকারে দুটো ছক করে আইসোবার আর আইসোটোপ বলে দুটো ছক করে সংজ্ঞাগুলোকেই লিখে দিতে পারো। আইসোটোপ হচ্ছে যে পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়, যেমন প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম। আর আইসোবার হচ্ছে ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়ে থাকে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে একে অপরের আইসোবার।
সেটাকে দুটো ছকের আকারে লিখে দিলেও হবে। 4 বলেছে অ্যান্টিবায়োটিক কি, এর দুটো উদাহরণ দাও। লিখবে যে বিশেষ কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দেহ নিঃসৃত কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফেলে। এইসব যৌগকে নানাভাবে বিশুদ্ধীকরণের ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। জীবনদায়ী ওষুধগুলোকে অ্যান্টিবায়োটিক বলা হয়। যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অ্যাম্পিসিলিন, এগুলো হলো অ্যান্টিবায়োটিকের উদাহরণ। আর একদম সবার প্রথম যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম নোটেটাম থেকে আবিষ্কার হয়েছিল পেনিসিলিন, এটাও অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়বে। তো এই 4টে অ্যান্টিবায়োটিকের নামের মধ্যে থেকে যে কোনো দুটো উদাহরণ দিয়ে দেবে। 5 রয়েছে স্তম্ভ মেলানো আত্মঘাতী থলি হলো লাইসোজোম, শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, কোষ বিভাজনের সহায়ক সেন্ট্রোজোম, আর বংশগত বৈশিষ্ট্যের বাহক হলো জিন। 6 বলেছে হাইড্রোজেনের 2টি ভৌত ধর্ম লেখো। এই যে হাইড্রোজেনের ভৌত ধর্ম, এক হচ্ছে সাধারণ অবস্থায় হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। 2 হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস, এর চেয়ে বায়ু প্রায় 14.4 গুণ ভারী। আর 3 হচ্ছে হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। তো এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 7 দিয়েছে C60 আর C70 গঠন ব্যাখ্যা করো। লিখবে যে C60 অণুটি 60টি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত, আর C70 হচ্ছে 70টি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত। C60 অণুর গঠন হচ্ছে C60 অণুটি 5টি এবং 6টি কার্বন পরমাণু দিয়ে তৈরি এক একটি বলয়, যেগুলি পরস্পর যুক্ত হয়ে একটি বহুতলীয় অণু গঠন করে। এতে 20টি ষড়ভুজাকৃতি বলয় বা বেঞ্জিন বলয় এবং 12টি পঞ্চভুজাকৃতি বলয় থাকে। এর গঠন আকৃতি গোলাকার এবং 60টি শীর্ষবিন্দু থাকে ও প্রতিটি শীর্ষে একটি করে কার্বন পরমাণু থাকে। আর C70 গঠন হচ্ছে C70 সংকেত বিশিষ্ট ফুলারিন অণুতে 25টি ষড়ভুজাকৃতি বলয় আর 12টি পঞ্চভুজাকৃতি বলয় আছে। এটা রাগবি বলের মতো দেখতে। 8 দিয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে আমরা কি কি দেখতে পেতাম না। লিখবে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে আলো সম্পর্কিত বিভিন্ন ঘটনা দেখা যেত না। যেমন মরু অঞ্চলে আর শীতকালীন দেশে মরীচিকা রত্ন হিসাবে হীরকের ঔজ্জ্বল্য, কচু পাতার উপর অবস্থিত জলের ফোঁটা চকচকে দেখানো, গ্রীষ্মের দিনে উত্তপ্ত রাস্তা জলে ভেজা ভ্রম হওয়া ইত্যাদি। বলেছে 10 কেজি ভরের একটা বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির মধ্যে কত ত্বরণ উৎপন্ন হবে। তো লিখবে ভর m সমান হচ্ছে 10 কেজি, বল F সমান 10 নিউটন, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী F সমান হচ্ছে ma, তাহলে A সমান হচ্ছে F বাই m, তাহলে 10/10 সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। 10 বলেছে উদাহরণসহ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বলতে কি বোঝায় লেখো। লিখবে যে সংস্পর্শ বা পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় থাকা দুটি বস্তুর প্রত্যেকেই অন্যটির ওপর যুগপৎ সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে থাকে। এই বল দুটি যে কোনো একটিকে ক্রিয়া বলা হলে অন্যটিকে প্রতিক্রিয়া বলে। যেমন উদাহরণ হচ্ছে নৌকা থেকে নামার সময় ব্যক্তি নৌকার ওপর পা দিয়ে যে ক্রিয়া বল প্রয়োগ করে, নৌকাও তেমনি ব্যক্তির ওপরে সমমানের প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। 11 বলেছে তাবাসির কি। তাবাসির কি লিখবে। তাবাসির হচ্ছে ব্যাম্বুসা অ্যারুডিনেসিয়া নামক বাঁশের পর্বমধ্য থেকে পাওয়া সিলিকন ডাইঅক্সাইড আর সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ এক গুরুত্বপূর্ণ ওষুধ বা উপাদান। এটা হাঁপানি, সর্দি, কাশি, বিভিন্ন প্রকার সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। 4 আয়তে বলেছে উষ্ণ প্রস্রবণ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। লিখবে যে বৃষ্টির জল বা ভৌম জল ভূত্বকের ফাটলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করলে তা ভূ অভ্যন্তরস্থ তাপীয় শক্তির প্রভাবে উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে উষ্ণ জলের প্রবাহ রূপে বেরিয়ে আসে কে হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ বলে। এই জলের উষ্ণতা ভূপৃষ্ঠীয় জলের উষ্ণতা অপেক্ষা অনেক বেশি হয়। 2 বলেছে অক্সিজেনের 3টি রাসায়নিক ধর্ম আলোচনা করো। লিখবে যে 1 হচ্ছে অক্সিজেন অণু দ্বিপরমাণু, কিন্তু উচ্চ উষ্ণতায় অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন হয়। এই পারমাণবিক অক্সিজেন খুবই শক্তিশালী জারক। 2 হচ্ছে অক্সিজেন গ্যাসের রাসায়নিক সক্রিয়তা। অক্সিজেন সক্রিয় মৌল, বেশি উষ্ণতা এবং অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়তা আরো বেড়ে যায়। নিষ্ক্রিয় মৌল সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি নোবেল মেটাল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছাড়া প্রায় সমস্ত মৌলের সঙ্গে অক্সিজেন প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে।
আর 3 হচ্ছে অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু বেশিরভাগ ধাতু অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার সময় তাপ ও আলো উৎপন্ন হয়। বিভিন্ন জ্বালানি দহনেও অক্সিজেন অপরিহার্য। সব দহন বিক্রিয়াতেই অক্সিজেন জারকের কাজ করে। কয়লা দহনের সময় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়ে বাতাসে মেশে। আচ্ছা, 4-এর 3 নম্বর প্রশ্ন বলেছে 3টি ভাইরাস ঘটিত রোগের নাম এবং রোগগুলির জন্য দায়ী ভাইরাসগুলির নাম লেখো। তো যেগুলো রোগের সাথে মানে ভাইরাসের নামের সাথেই রোগগুলোর নাম, তো সেইগুলো বলে দিচ্ছি। যেমন এখানে ভাইরাস ঘটিত রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপরে মামস হচ্ছে মামস ভাইরাস। পোলিও ভাইরাস, 3টে বলেছে। তো এই রোগগুলো, এই যে ইনফ্লুয়েঞ্জা, মামস এবং পোলিও, এদের ভাইরাসগুলোর নামই হচ্ছে এইগুলোই আর কি। তো এই হিসাবে ওদের রোগগুলোর নাম হয়েছে। তো এই কটা এইগুলো এরকম মনে রাখবে। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মামস ভাইরাস, পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। তো এরকম এইগুলো মনে রাখবে। হাম হচ্ছে মিজেল ভাইরাস বলে, এই যে মিজেলস ভাইরাস। এগুলো এদের নাম অনুযায়ী আর কি, মানে জীবাণুটার নাম অনুযায়ী রোগগুলোর নাম হয়েছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মামস ভাইরাস, হাম হচ্ছে মিজেলস ভাইরাস, আর পোলিও ভাইরাস। 4-তে দিয়েছে উদ্ভিদ দেহে স্থায়ী কলা এবং ভাজক কলার 3টি করে কাজ লেখো। আচ্ছা, প্রথমে আছে এখানে ভাজক কলা 3টি করে কাজ। তো বলেছে এখানে দুটো দেয়া আছে বইতে, যে ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদ দেহে বৃদ্ধি ঘটায়, আর 2 ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে। আর এখানে স্থায়ী কলা হচ্ছে স্থায়ী কলার কোষগুলো নির্দিষ্ট আকারযুক্ত এবং বিভাজিত হতে পারে না। কোষগুলো সজীব বা মৃত দুরকমেরই হতে পারে। আর 2 কোষগুলোতে ভ্যাকুওল থাকে। পাশাপাশি 2টি কোষের মাঝে ফাঁক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা, ওটা হচ্ছে স্থায়ী কলার গঠন। কাজ হচ্ছে 1 হলো উদ্ভিদ দেহে খাদ্য তৈরিতে সাহায্য করে, 2 উদ্ভিদ দেহে জল ও খাদ্যের পরিবহন ও সঞ্চয়ে সাহায্য করে, আর 3 উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। 5-এ দিয়েছে একটি আদর্শ বনের গঠন বর্ণনা করো। আচ্ছা, একটি আদর্শ বনের গঠন যদি বই থেকে বলতে চাও, তাহলে এই যে একটা আদর্শ বনের গঠন কেমন হতে পারে, তাহলে এইটা বলবে। আর যদি বলো যে বইটা বলবে না, তাহলে আমি রায়মার্টিন থেকে বলে দিচ্ছি যে আদর্শ বনের গঠন। বিজ্ঞানীরা একটা আদর্শ বনকে 5টি অনুভূমিক তলে ভাগ করেছেন। একটা হচ্ছে বনের ছাদ বা ক্যানোপি, 2 ছাদের নিচের অংশ বা আন্ডার স্টোরি, 3 গুল্ম স্তর বা শ্রাব লেয়ার, 4 বিরুৎ স্তর বা হার্প লেয়ার, আর 5 হচ্ছে বনের মেঝে বা ফরেস্ট ফ্লোর। 1 হচ্ছে বনের ছাদ, হলো উঁচু উঁচু গাছের ডালপালা এবং বড় বড় পাতা মিলিতভাবে বনভূমির ওপরে যে ঘন আচ্ছাদন তৈরি করে, যা সূর্যের আলোকে বনের ভিতরে প্রবেশে বাধা দেয়, তাকে বনের ছাদ বলে। সাধারণত বৃষ্টি অরণ্যে এটি দেখা যায়। ছাদের নিচের অংশ, ক্যানোপির নিচে কম আলো এবং কম বাতাসের বেগযুক্ত অঞ্চলে ছোট উচ্চতাযুক্ত উদ্ভিদ এবং চারাগাছ মিলিতভাবে যে অনুভূমিক বনজ স্তর গঠন করে, তাকে ছাদের নিচের অংশ বলে। গুল্ম স্তর হচ্ছে বনভূমির আন্ডারস্টোরির নিচে প্রায় 1 থেকে 2 মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে গুল্ম ঝোপঝাড় সৃষ্টিকারী উদ্ভিদগুলি মিলিতভাবে যে অনুভূমিক বনজ স্তর গঠন করে, তাকে গুল্ম স্তর বলে। বিরুৎ স্তর, গুল্ম স্তরের নিচে স্বল্প উচ্চতা যুক্ত বিরুৎ, ফার্ন এবং ঘাস জাতীয় উদ্ভিদ মিলিতভাবে বনভূমির যে নিম্নতম পাতাযুক্ত অনুভূমিক স্তর গঠন করে, তাকে বিরুৎ স্তর বলে। বনের মেঝে প্রধানত পাতাবিহীন মস, লিভারওয়ার্টস, লাইকেন, মরা এবং ঝরা পাতা, পচা জৈব উপাদান দ্বারা বনের যে ভূমিস্তর গঠিত হয়, তাকে বনভূমির মেঝে বলে। 6-তে দিয়েছে অ্যালগাল ব্লুম কি আর তারা মাছের গমন অঙ্গের নাম কি। তাহলে অ্যালগাল ব্লুম কি, এটা আছে তোমাদের বইয়ে 250 পাতায়। লিখবে যে রাসায়নিক সার এবং জৈব বর্জ্যযুক্ত ময়লা, জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়। সমুদ্রের জল ঢেকে দেয় এরা, একে বলা হয় অ্যালগাল ব্লুম। আর ওর সাথে যেটা আছে যে তারা মাছের গমন অঙ্গের নাম কি, 249 পাতায়। এই যে তারা মাছের গমন অঙ্গ হচ্ছে, তারা মাছ বাহুর ভেতরের দিকে নরম আঙুলের মতো উপাঙ্গ আছে, যার নাম টিউট ফিট বা নালীপথ। এদের সাহায্যে এরা চলাফেরা করে। 7-এ বলেছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী 3টি ঔষধি গুণ আলোচনা কর। তো অ্যালোভেরা বা ঘৃতকুমারী 3টি ঔষধি গুণ হচ্ছে, 1 হলো ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারী পাতা নির্যাসে পাওয়া যায়। 2 হচ্ছে অ্যাসিডের আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ এবং অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়। 3 গ্যাস্ট্রিক ক্ষত, কোষ্ঠকাঠিন্য, তেজস্ক্রিয় বিকিরণজনিত চামড়ার ক্ষতে ঘৃতকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়।
এছাড়া আরো আছে তোমার এই যে ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকে, জ্বর হলে তাপমাত্রা কমাতে ব্যবহৃত হয়। 5 হচ্ছে ঘৃতকুমারী পাতা নির্যাসে 99% জল থাকে, তাই চামড়াকে আর্দ্র করতে, স্থিতিস্থাপকতা বাড়াতে এই নির্যাস ব্যবহার করা হয়। এই নির্যাস ব্যবহার করলে চামড়ার রক্ত আর অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, ত্বকের কলাকোষের শক্তি উৎপাদন ক্ষমতা, সংশ্লেষ ক্ষমতা বাড়ে, পরলে ত্বক শিথিল হয় না। 6 হচ্ছে মানসিক চাপ আর উদ্বেগ কমাতে ঘৃতকুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয়। 8 বলেছে শাল গাছের 3টি ব্যবহার লেখো। শাল গাছে 3টি ব্যবহার, এই শেষে 3টে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমনি তোমার পাতা দিয়ে যে থালা হয় বা কাঠ দিয়ে আসবাব হয় এগুলো তো মানে সোজা। তো এই যে রজন বা ট্যানিন বা শাল বীজ থেকে কি হয়, তো আমি বলবো এই শেষে 3টে লিখতে। রজন হচ্ছে গুঁড়ি থেকে প্রাপ্ত রজন, স্পিরিট বা বার্নিশ তৈরির কাজে লাগে। 5 ট্যানিন, ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে ব্যবহৃত হয়। আর শাল বীজ হচ্ছে বীজ থেকে নিষ্কাশিত তেল, প্রদীপ জ্বালাতে, রান্নার কাজে, চকোলেট প্রস্তুত করার কাজে লাগে। 9 বলেছে মরীচিকা কিভাবে গঠিত হয় চিত্রসহ বর্ণনা করো। লিখবে যে পূর্ণ প্রতিফলন ঘটনার একটি প্রাকৃতিক দৃষ্টান্ত মরীচিকার সৃষ্টি। এটি আলোর প্রতিসরণ আর পূর্ণ প্রতিফলন ঘটনার ফলে সৃষ্টি হওয়া আলোকীয় দৃষ্টিভ্রম। এবার ব্যাখ্যা হচ্ছে সূর্যের তাপে মরুভূমির বালি উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠে থাকা বালি এবং বালি সংলগ্ন বায়ুস্তর আর তার নিকটবর্তী বায়ুস্তরগুলি অপেক্ষাকৃত বেশি উষ্ণ হয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় অবস্থিত বায়ুস্তরগুলি উষ্ণতা কম থাকায় ওপরের দিকে বায়ুর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হয়। দূরে অবস্থিত গাছ বা অন্য কোনো বস্তু থেকে নির্গত আলোকরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করায় রশ্মিটি ক্রমাগত প্রতিসৃত হতে থাকে। এর পরপর অবস্থিত ঘনতর বায়ুস্তর থেকে লঘুতর বায়ুস্তরগুলি অতিক্রম করার সময় রশ্মিটি নিরবিচ্ছিন্নভাবে অবিলম্ব থেকে দূরে সরতে থাকে, ফলে আপাতন কোণের মান ক্রমেই বাড়তে থাকে। অবশেষে একটা বিশেষ স্তরের জন্য আপাতন কোণের মান স্তর দুটির সংকট কোণ অপেক্ষা বেশি হয়। সেই মুহূর্তে ওই স্তর দুটির বিভেদ তল থেকে আলোকরশ্মির পূর্ণ প্রতিফলন ঘটে। এই অবস্থায় রশ্মিগুচ্ছ গতিপথ পরিবর্তন করে ক্রমশ লঘু থেকে ঘনতর বায়ুস্তরে প্রবেশ করে এবং ক্রমাগত অবিলম্বের দিকে প্রতিসৃত হতে হতে একসময় মরু অভিযাত্রীর চোখে এসে পড়ে। চোখ রশ্মির এই বাঁকা গতিপথ অনুসরণ করতে ব্যর্থ হয় এবং একই অবস্থানে গাছটির একটি উল্টানো অসৎ বিম্ব দেখতে পায় মাত্র। এইভাবে গঠিত প্রতিবিম্বকে পথযাত্রী জলাশয়ে গাছের ছায়া মনে করে এবং সেদিকে জলের খোঁজে ছুটে আসেন আর বিভ্রান্ত হন। এইভাবে মরীচিকা সৃষ্টি হয়। তাপমাত্রার অনবরত পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলির ঘনত্ব এবং প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হয়, ফলে বায়ুস্তরগুলির মধ্যে দিয়ে আসা আলোকরশ্মি গুচ্ছের গতিপথ বরাবর পরিবর্তিত হয়। তাই অসৎ প্রতিবিম্বটিরও অনবরত পরিবর্তন হতে থাকে, ফলে দর্শকের মনে হয় প্রতিবিম্বটি কাঁপছে। দর্শক আরো মনে করে গাছটি কোনো জলাশয়ের ধারে আছে যার প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছে, কারণ জলাশয়ে গঠিত প্রতিবিম্ব একইভাবে কাঁপতে থাকে। মরুভূমির এই দৃষ্টিভ্রমই হলো মরীচিকা। 10 বলেছে আইসিইউএন এর পুরো নাম লেখো আর ইনসিটু সংরক্ষণ কি। আইসিইউএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। আর ইনসিটু সংরক্ষণ কি? এটা আছে বইয়ের 266 পাতায়। লিখবে যে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ সাধারণ বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়, তখন ওই জীবের স্বাভাবিক বাসস্থান বা মানুষের তৈরি বনকে সংরক্ষিত বন বলে ঘোষণা করা হয়। এটা আবার নানা ধরনের হয়, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ ও ভূপ্রাকৃতিক দৃশ্য। এই ধরনের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলে। 11 বলেছে হাইড্রোলিথ কি, এটি প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। হাইড্রোলিথ কি? লিখবে যে উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব হাইড্রাইড উৎপন্ন হয়। তো ক্যালসিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে যে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় তাকে হাইড্রোলিথ বলে। আর এই বিক্রিয়াটা দিয়ে দেবে। 12 বলেছে তরলের সমুচ্চয়শীলতা ধর্মের একটি বাস্তব প্রয়োগ ব্যাখ্যা সহ আলোচনা করো। লিখবে শহরে জল সরবরাহ ব্যবস্থা। জলের সমুচ্চয়শীলতা ধর্মকে কাজে লাগিয়ে বড় বড় শহরে পৌর প্রতিষ্ঠান বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়। জল সরবরাহের পর্যায়ক্রমিক ধাপগুলো নিম্নরূপ। 1 হচ্ছে কাছাকাছি কোনো নদী বা জলাশয় থেকে প্রথমে একটা মোটা মুখ্য নলের সাহায্যে বড় চৌবাচ্চায় জল তোলা হয়। সেখানে বালি, কাদা ইত্যাদি অদ্রাব্য বস্তু থিতিয়ে পড়লে যে পরিষ্কার জল পাওয়া যায় তা মিহি বালি, মোটা বালি, খোয়া প্রভৃতির মধ্যে চালনা করে পরিশ্রিত করা হয়। পরিশ্রিত জলকে বড় চৌবাচ্চায় নিয়ে সূর্যরশ্মি, বায়ু, ক্লোরিন
ইত্যাদি প্রয়োগে জীবাণুমুক্ত ও পানির উপযোগী করা হয়। 4 হচ্ছে এরপর জীবাণুমুক্ত পরিশ্রুত জল পাম্পের সাহায্যে একটি উঁচু জলাধারে তোলা হয়। শহরের সর্বোচ্চ যে স্থানে জল সরবরাহ করতে হয় তার থেকেও বেশি উচ্চতায় জলাধারটি বসানো থাকে। জলাধারের সঙ্গে যুক্ত মুখ্য নল এবং তা থেকে নির্গত বিভিন্ন শাখা নলের মাধ্যমে এই জল শহরের বিভিন্ন স্থানে পাঠানো হয়। মূল নল থেকে শাখা নলগুলিকে বাড়ির কল এবং রাস্তার কলের সঙ্গে যুক্ত করা হয়। কলের প্যাচ খুললে জল তার সমুদ্রশীলতা ধর্মের জন্য জলাধারের সমান উচ্চতায় পৌঁছতে চায়, ফলে জল তীব্র বেগে কলের খোলা মুখ থেকে বেরিয়ে আসে। গভীরতার উপরে জলের চাপ নির্ভরশীল বলে একতলায় যত জোরে জল পড়ে দোতলায় তার থেকে কম আর তিনতলায় আরো কম জোরে জল পড়বে।